ভারতের জনগণ যত বেশি মুসলমান বিরোধ হয় তত বেশি তাদের নির্বাচনে ফয়দা, এবং ভারতের জনগণ যত বেশি তাদের বর্ডারে টেররিস্ট মুসলমান আছে এটা বিশ্বাস করে তত বেশি তাদের নির্বাচনী ফয়দা। কেন ভাই? কারণ ইসলাম বিরোধ এবং টেররিস্ট থেকে কে বাঁচাবে? বিজেপি বাঁচাবে। তাহলে কাকে ভোট দেবে? বিজেপিকে ভোট দেবে। তো বিজেপি সরকারের নির্বাচনী চিন্তা এটা, নির্বাচনী ধান্দা এটা। কিন্তু ভারতের সরকার যদি আমরা বলি, তারাও কিন্তু জানে যে বাংলাদেশ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কি করতে পারে? দেখেন, থিওরিটিক্যাল আলোচনা এগুলো অনেক কমপ্লেক্স হতে পারে, যে কোথায় যে কোন জিনিস ঠেকতে পারে এটা অনেক ওয়ার্স্ট কেস সিনারিও আছে, আমরা সেগুলোতে না যাই। আমরা যাই যে যেগুলোর হয়তো সবচেয়ে সম্ভাবনা বেশি আর কি হলে ভালো হয়। তো সম্ভাবনা বেশির জায়গাতে যদি আমরা আসি, তাহলে একটা জায়গা আসতেই পারে যেখানে ভারত বর্ডার ফর্টিফিকেশন যেটা বাড়ানো শুরু করেছে, এটা বড় দাগে বাড়ানো শুরু করবে। ভারত বাংলাদেশ ট্রেডে একটা বড় আঘাত আসবে। ভারত আপনার গ্লোবাল একটা লবি বাংলাদেশকে আরও আপনার দুর্বল করবার জন্য তৈরি করবে। এগুলো হলো ওয়ার্স্ট কেস মানে আপাতত সম্ভাবনার ভেতরে যেগুলো পড়ে। কি হওয়া উচিত দিয়ে যদি আমরা আলোচনায় আসি, তাহলে হওয়া উচিত হলো ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মিডল গ্রাউন্ড খুঁজে বের করা। ভারতকেও এখন অনুধাবন করতে হবে যে হাসিনা সরকারের সাথে তাদের 15.5 বছর যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কর পুনরাবৃত্তি আর কখনোই ঘটবে না। কিন্তু তাই বলে সম্পর্ক সুন্দর হতে পারে না, মিউচুয়ালি বেনিফিশিয়াল হতে পারে না, এটা তো সত্যি না। বাংলাদেশকেও, মানে বাংলাদেশ সরকারেরও এই জিনিসটা আমলে নিতে হবে যে ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবার জন্য তাদের তরফ থেকেও কিছু এক্সট্রা এফার্ট আসতে হবে। আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে ভারতের সরকার মানে বিজেপি সরকার, তারা শুধু তাদের নির্বাচনী ফয়দাই চিন্তা করছে, এবং তাদের নির্বাচনী ফয়দা হলো ভারতের জনগণ যত বেশি মুসলমান বিরোধ হয় তত বেশি তাদের নির্বাচনে ফয়দা, এবং ভারতের জনগণ যত বেশি তাদের বর্ডারে টেররিস্ট মুসলমান আছে এটা বিশ্বাস করে তত বেশি তাদের নির্বাচনী ফয়দা। কেন ভাই? কারণ ইসলাম বিরোধ এবং টেররিস্ট থেকে কে বাঁচাবে? বিজেপি বাঁচাবে। তাহলে কাকে ভোট দেবে? বিজেপিকে ভোট দেবে। তো বিজেপি সরকারের নির্বাচনী চিন্তা এটা, নির্বাচনী ধান্দা এটা। কিন্তু ভারতের সরকার যদি আমরা বলি, তারাও কিন্তু জানে যে বাংলাদেশ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। $16 বিলিয়ন প্রত্যেক বছরের ট্রেড হয়। তাদের বিশাল আকারে কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশে। তারা তাদের সিকিউরিটির জন্য, মানে যেন তাদের 3 দিকে, কারণ একদিকে তাদের পাকিস্তানের সাথে ঝামেলা আছে, আরেকদিকে তাদের ছোট্ট করে হলেও চায়নার সাথে ঝামেলা আছে, যেন 3 দিকে তাদের ঝামেলা না থাকে, তার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক তাদের দরকার। সো ভারতের জন্য কিন্তু বাংলাদেশ গুরুত্বপূর্ণ। সো ভারতের সরকারকে যদি সঠিক ইম্পারেটিভগুলো বোঝানো হয়, পুশ করা হয়, একটা পয়েন্টে যে ভারতের সরকার আবার টার্ন করবে না, এটা আমি বিশ্বাসযোগ্য বলে মনে করি না। উল্টো দিকে আমরা যদি বাংলাদেশে আসি, বাংলাদেশ সরকারের জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ যে এক্সপোর্ট করি তার র মেটেরিয়ালস আমরা অনেক কিছু ভারত থেকে আনি। এটা ভারত থেকে না আনতে পারলে, আমরা বেশি দামে অন্য কোথাও থেকে আনলে আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভ আর থাকবে না। সো আমরা ইকোনমিক্যালি অনেক বিশালভাবে হার্ট হব। আমাদের বেসিক কমোডিটিস আমরা ভারত থেকে অনেক আমদানি করি, এগুলো যদি আমরা ইকোনমিক্যালি এগুলো যদি বন্ধ হয়ে যায়, আমরা ইকোনমিক্যালি অনেক হার্ট হব। এবং মানে আমাদের আসলে চতুর্দিকে ভারত, মানে আমাদের সি বর্ডারও ভারত, বাকি ল্যান্ড বর্ডারও সবই ভারত। কোনা দিয়ে ছোট্ট একটু মিয়ানমার আছে, ছোট্ট একটা দরজা আছে বা একটা জানালা আছে মিয়ানমারের, বাকি পুরাটাই ভারত। তো পুরাটাই ভারত, এবং ভারত একটা রিজনাল শক্তি। তারা স্ট্রাইভ করছে একটা গ্লোবাল শক্তি হবার। এদের সাথে দুঃসম্পর্ক রেখে পাশাপাশি বসবাস আমাদের জন্য খুব মুশকিল হবে। সো আমাদের একটা এক্সট্রা এফর্ট দেওয়া দরকার ভারতের সাথে সুসম্পর্ক। সো এই জায়গাটায় এই ইনিশিয়েটিভগুলো আমাদের সরকারের নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস, একটা বড় দাগে একটা জিনিস বলি, যে ভারতের জনগণ কিন্তু বাংলাদেশের জনগণের বিমুখ ছিল না কখনোই। মানে আপনি যদি জুলাই আগস্টের কথা চিন্তা করেন, জুলাই আগস্ট মাসে কিন্তু ভারতের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে বাংলাদেশের সাপোর্টে মিছিল বেরিয়েছে, হাসিনার বিরোধিতায় মিছিল বেরিয়েছে, বারবার করে বেরিয়েছে, বিশাল দাগে বেরিয়েছে। সেটা কারা করেছে? ভারতের জনগণই তো করেছে। তাহলে ভারতের জনগণ যদি আমাদের বিরোধ থাকতো, তাহলে এই মিছিল করতো হাসিনার বিরুদ্ধে? যে ভারতের সব মিডিয়াও যে আমাদের বিরোধ তা না, কিন্তু জুলাই আগস্টে কিন্তু
মোদি বিরোধ যে মিডিয়া, লেফটিস্ট যে মিডিয়াগুলো ছিল, বামপন্থী যে মিডিয়াগুলো ছিল, তারা সবাই কিন্তু হাসিনা বিরোধ প্রচার করেছে জুলাই আগস্টে। আমাদের এখান থেকে আমরা মোদিরটা বেশি দেখেছি, ঠিক আছে, এনডিটিভি যেগুলো আছে, কিন্তু মোদি বিরোধ মিডিয়া কিন্তু হাসিনা বিরোধ প্রচার করেছে, আমরা দেখেছি। প্রবলেমটা হলো এখন তারাও বাংলাদেশ বিরোধ প্রচার করছে। কেন? গত 4 মাস ধরে এই বিজেপি মিডিয়া যে মিথ্যাচার করেছে, এই মিথ্যাচারের কোনো ধরনের প্রতিবাদ বা কোনো কাউন্টার ন্যারেটিভ বা আমাদের দেশ থেকে আমরা কাউকে দেইনি। ভারতকে দেইনি, ভারত সরকারকে দেইনি, ভারতের জনগণকে দেইনি, ভারতের মিডিয়াকে দেইনি, বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়াকে দেইনি, কাউকে দেইনি। আমরা চুপচাপ নিজেদের ঘরে নিজেরা বসেছিলাম। এখন আমরা যদি এইটা দেয়া শুরু করি, তাহলে ভারতের জনগণের কিছু দূর সাপোর্ট আবার আমরা ফেরত পেতে পারি, যে আচ্ছা না, মিথ্যাচার হয়েছে ওদের নামে, ওদের জন্য তো আমরাই 2 দিন আগে মিছিল করেছিলাম, তাহলে ওদের এগেন্সে মিথ্যাচার হচ্ছে এবং আমরাও বিজেপিকে পছন্দ করি না, তাহলে এটা একটা সুবিধা আছে। আরেকটা সুবিধা ছিল যে এই যে বাইল্যাট্রাল ভারতের সাথে বাংলাদেশের আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেলস ধরে বাইল্যাট্রাল সম্পর্কগুলো আবার বারবার করে মজবুত করতে চেষ্টা করা, যেটা হয়তো আরেকটু এফর্ট দেওয়া দরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আমি বিশ্বাস করি যে এরপরে নির্বাচিত সরকার এটা করবেই। হ্যাঁ, কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আমরা কিছু জিনিস আছে না যে আপনি 6 মাস অপেক্ষা করতে পারবেন না ভাই। মনে করেন আপনার প্রচণ্ড তরে পেটে ব্যথা হয়েছে, এবং 6 মাস অপেক্ষা করে আপনার ডাক্তার কাছে যেতে পারবেন না, তো এর মধ্যে যদি এটা অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, তাহলে আপনি 2-4 দিনে মারাই যাবেন। সো মানে ইমিডিয়েট প্রতিকার দরকার। তো ইমিডিয়েট অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করণীয় আছে, এবং কি কি করণীয় বলে আমরা মনে করি, এটা গত কয়েকদিন আগে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ হলো, তখন তাকে বড় দাগে 9টা সাজেশন আমরা দিয়েছি। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? দেখেন, জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। জাতীয় পার্টি আজ থেকে 10 বছর আগে আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক্ট হয়ে গেছিল। এটা আপনার সাথেও বোধহয় আমি আলোচনায় বলেছি, এর আগে অনেক জায়গায় বলেছি। এই হাইজ্যাক্ট হয়ে যাওয়ার পর গত 10 বছরে জাতীয় পার্টির কোনো প্রচেষ্টাই ছিল না নিজের পার্টি হিসেবে দাঁড়ানোর। এবং জাতীয় পার্টির নেতা বলে যারা চলাফেরা করেন, তারা সবাই হাসিনার লোক। মানে জাস্ট নৌকা মার্কায় ছিল না এবং 14 দলে ছিল না, তার জন্য তাদেরকে ব্যান করা নিয়ে আমরা আলোচনা তুলছি না। তাছাড়া আসলে একভাবে যদি চিন্তা করেন, বড় দাগে যে 3টা কাজ হাসিনা করেছে, মানে হাসিনা এবং হাসিনার দোসররা যে 3টা বড় দাগে কাজ করেছে অন্যায় দেশের বিরুদ্ধে, একটা হলো গণহত্যা, দ্বিতীয় হলো ভোট ডাকাতি, জনগণের প্রধান অধিকার যেটা ভোট দেয়া, এটার ডাকাতি, তৃতীয় হলো অর্থনৈতিক লুটপাট। তো গণহত্যার সাথে হয়তো জাতীয় পার্টিরা জড়িত ছিল না, ঠিক আছে, বাদ দিলাম। কিন্তু এই যে আমাদের প্রধান অধিকার ভোট, এটার ডাকাতি, এটার লুটপাট, এটা জাতীয় পার্টি একদম ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত ছিল, হাসিনার লোক হয়ে এই কাজটা করেছে। এইটার মাফ তো তাদেরকে করা যাবে না ভাই। সো যতগুলো নেতা আছে জাতীয় পার্টি, যারা সংসদের ভেতরের চেহারা দেখেছে, এরা সব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ হাজতের ভেতরের চেহারা দেখবে। ওকে। আর তৃতীয়, আপনি যেটা আসেন অর্থনৈতিক লুটপাট, হয়তো ওই হাসিনার আওয়ামী লীগের লোকজন যেভাবে করেছে সেভাবে করেনি, বাট একেবারে করেনি এটাও আমরা জানি না। হ্যাঁ, সো যদি আমরা বাদও দেই যে 3 নম্বর করেনি, 1 নম্বর করে নাই, 2 নম্বর থেকে তো ক্ষমা পেতে পারে না। জনগণের প্রধান অধিকার ভোটের অধিকার, এটা হাসিনার দোসর হয়ে তারা এই অধিকারটা লুট করেছে, এইটার সাজা তো ভাই পেতে হবে। জিএম কাদের বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না, আপনি কি বলবেন? দেখেন, জিএম কাদের সাহেব, ওনাকে আমি পার্সোনালি অনেক শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, এবং উনিও আমাকে যথেষ্ট আপনার কি বলবো স্নেহ সম্মান সবসময় দিয়েছেন এবং এখনও দেন। তো আমি এই কারণে পার্সোনাল তার হিসেবে কথা না বলে আমি জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে কথা বলি। জাতীয় পার্টি চেয়ারম্যান ওই জায়গাটা যার দলের অস্তিত্ব নেই, সেই দলের চেয়ারম্যানের কথার কোনো অস্তিত্ব থাকার কথা না। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান যদি বলে, দেখেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা বলবে না যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না, বলবে তো, ঠিক না? ওদেরকে ধরে হাতে দড়ি বেঁধে, দরকার পায়ে দড়ি বেঁধে জেলের মধ্যে ফেলো। ওই যে যেটা বললাম যে 3টা জিনিস করেছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এরপর কেউ যদি বলে, যেই বলবে, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি ভাই, কেউ যদি বলে যে এই দলটা যারা বাংলাদেশের রাজনীতিতে জনগণের বিরুদ্ধে গণহত্যা, জনগণের ভোটের অধিকার লুটপাট এবং অর্থনৈতিক লুটপাট করে দেশকে ভঙ্গুর করে দেয়া, যারা বাংলাদেশের রাজনীতিতে এটা ঢুকিয়েছে, তাদের রাজনীতি করার অধিকার আছে, তাদের ভোট পাবার অধিকার আছে, ভোট চাবার অধিকার আছে, এইটা যে বলে, তারও একটু হয়তো মাথা সোজা করানো দরকার বলে আমি মনে করি। সো ওই হিসাবে হাসিনা লোকরা তো বলবেই ভাই,
কিন্তু অন্য কেউ বলে বলে আমি মনে করি না। আর যদি বলে তাহলে তাদেরকে একটু হুঁশ আনা, বাস্তবতাটা একটু বোঝা। কারণ আমি জানি, আমি এরকম কথা শুনেছি যে যারা আসলে রাজনৈতিক ময়দানে কখনো কাজ করেননি, এবং হয়তো হাসিনার অনেক, মানে হাসিনা সরকার তো একা 15.5 বছর ছিল না, অনেকে লাভ পেয়েছে এখান থেকে। সুশীল সমাজের অনেক ব্যক্তি আছেন এনজিও চালান বা কিছু, যে এনজিওর টাকা ওই একটু তোষামোদি করে পেয়েছেন। ব্যবসায়ী আছেন, ব্যবসার টাকা তোষামোদি করে পেয়েছেন। তো তারা তো এই ধরনের কথা বলতেই পারে। তারা বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করে না, কারণ তারা হাসিনার সুবিধাভোগী লোকজন ছিল। ঠিক আছে, তারা হাসিনার লোক না, মানে এই 3টা কাজ করে নাই, কিন্তু তারা হাসিনার কাছ থেকে সুবিধা ভোগ করেছে। তাদের কথা শুনে আমরা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তৈরি করব না। আর জাতীয় পার্টি আর হাসিনার লোক, এদের কথা শুনে তো করবোই না। সো এদের কথা আর বলার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। বিএনপি এবং জামাত উভয় দলই কেন গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না? আমি বিএনপির সম্বন্ধে যদি একটু বলি, প্রথমত মানে এক নম্বর হলো বিএনপি জামাত দুটো ভিন্ন দল, তাদের হয়ে আমি কথা বলতে পারবো না। তবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে আমার যে কয়বারই কথা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই ধরনের কোনো কথা তারা আমাকে জানান নাই। তাদের কাছ থেকে যেটা পরিষ্কার ছিল যে এটা জনগণের দাবি হলে, জনগণ যদি চায় তাহলে করা উচিত, তারা এটার কোনো দাবি করবেন না। তারা আমাকে এটা পরিষ্কার, মানে উচ্চ পর্যায়ের যে কজন নেতার সাথে মানে অফিসিয়াল আলোচনা আনঅফিসিয়াল আলোচনা যখনই হয়েছে, তারা এই জিনিসটা আমাকে অ্যাটলিস্ট পার্সোনালি পরিষ্কার করেছে, যেহেতু আমরা এগেন এক দফা আন্দোলনে এত বছর ধরে একসাথে আছি। হ্যাঁ, সো ওইভাবে তো একটা সম্পৃক্ততা আমাদের আছে। তো সেখান থেকে তারা আমাকে পরিষ্কার করেছেন যে এটা যদি জনগণের দাবি হয়, তারা কোনো মতেই এটার বিরুদ্ধে দাঁড়াবেন না। এটা কারোর দাবি হলো এটার বিরুদ্ধে তারা দাঁড়াবেন না। তারা আলাদা করে তাদের ভেতর থেকে এই দাবিটা তুলবেন না, উত্থাপন করবেন না। এটা হলো তাদের বিশ্বাস। ঠিক আছে, সবার নিজের বিশ্বাস আছে। জামাতে ইসলামের সাথে দলীয় পর্যায়ে কথা না হলেও মাননীয় আমির মহোদয়ের সাথে এটা নিয়ে আমি একবার আলোচনা তুলেছিলাম। আমির মহোদয়ের কথা ছিল যে দেখেন, আমরা এটা নিয়ে এখনো দলীয় পর্যায়ে, এটা বেশ কিছুদিন আগের কথা যদিও, বাট এটা নিয়ে আমরা দলীয় পর্যায়ে এখন আলোচনা করিনি, সো আপনাকে বলতে পারছি না। তবে আমার পার্সোনাল অপিনিয়ন, এটা মানে আমির মহোদয় উনি যেটা আমাকে বলেছেন যে উনার পার্সোনাল অপিনিয়ন, হ্যাঁ, যে এই সব জিনিসপত্র আমরা বাংলাদেশের প্রচলিত আইন এবং জনগণের চাওয়া, এই দুটো জিনিসের উপরে ছেড়ে দেওয়া উচিত। এটা হলো উনার পার্সোনাল অপিনিয়ন। সো এতখানি আমার কাছে পরিষ্কার তাদের সাথে আলোচনার মাধ্যমে যে এই দলগুলো কি চিন্তা করে। সো আপনারা যখন বলেন বা জনসম্মুখে যখন অনেকেই বলে যে না বিএনপি বলেছে ওদেরকে নিষিদ্ধ করা যাবে না, বা জামাত বলেছে নিষিদ্ধ করা যাবে না, তখন আমার কাছে আসলে একটু আমার নিজের ভিতরে প্রশ্ন উঠে, ভাই আপনারা কার কাছ থেকে কথা শুনছেন আর আমি কার কাছ থেকে কথা শুনছি? কারণ আমি যে কথাগুলো শুনেছি সেগুলো তো আপনার সামনে পরিষ্কার করলাম। এই মুহূর্তে কি জাতীয় সরকার গঠিত হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? দেখেন, এই মুহূর্তে দরকার একটা সঠিক স্বচ্ছ নির্বাচনের। জাতীয় সরকার, আমি শুনেছি কয়েকজন জাতীয় সরকার নিয়ে কথা বলছেন, আমি আপনাকে অনুরোধ করব তাদেরকে আগে জিজ্ঞেস করেন জাতীয় সরকার মানে কি, এটার প্রকার কি হবে, এটার দায়িত্ব কি হবে। কারণ যেমন আমরা এখনো ধোঁয়াশায় আছি, 4 মাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকালীন সরকার এসছেন, তারা এখনো তাদের দায়িত্ব কি হবে পরিষ্কার করেন নাই। তারা শুধু সংস্কার বলে যাচ্ছেন। অনেকে কিছু সংখ্যক, মানে মাননীয় প্রধান উপদেষ্টা যেমন বলেছেন যে উনি নির্বাচনের জন্য কাজ করছেন এবং সংস্কার হতে হতে নির্বাচন হবে, কিন্তু অনেক উপদেষ্টা মণ্ডলী থেকে অনেকেই বারবার এই ধরনের কথা বলতে চাচ্ছে, না আমরা শুধু সংস্কার করবো। কোন সংস্কার করবে? কোন সংস্কার করবে? কিভাবে করবে? মানে কোনো প্রশ্নের উত্তর নেই। তো আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জাতীয় সরকার যদি করতে হয়, প্রথমে জিজ্ঞেস করবেন জাতীয় সরকারের প্রকার কি হবে, পরিধি কি হবে, তারপর তাদের দায়িত্ব কি হবে, এই দায়িত্ব পালন করার সময় কতখানি নির্ধারণ করা হবে। এই প্রশ্নগুলোর উত্তর দেয়া ছাড়া এই কথাগুলোই অবাঞ্ছিত। মানে আমরা না, মানে একটু ইউজ টু হয়ে গেছে আমাদের দেশে, হ্যাঁ, আবোল তাবোল কথা বলা। হাসিনা গত 15.5 বছরে সবাইকে অভ্যস্ত করে দিয়েছে আবোল তাবোল কথা বলা। হাসিনা এসে বলতো না, জনগণ কি চায় আমি জানি, আমি জনগণের জন্য কাজ করি, তার জন্য জনগণকে ভোট দিব না। আমি তো অলরেডি জানি, তাহলে ভোট দেওয়ার কি দরকার, আমি জনগণের জন্য কাজ করি। অবাঞ্ছিত আবোল তাবোল কথাবার্তা। তো আজকাল এরকম আবোল তাবোল কথাবার্তা অনেকেই বলা শুরু করে দিয়েছে। হাসিনা 15.5 বছর শিখে গেছে, এবং তো ঠিক আছে, কিন্তু এটা একেবারেই ঠিক না, এটা একেবারেই মানানসই না। এবং দায়িত্বশীল জায়গায় যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের ধোঁয়াশাওয়ালা কথাবার্তা না বলে পরিষ্কার কথাবার্তা বলা,